একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে তোমরা সাবধানে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং আশা করি তোমরা সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি অনলাইন ক্লাস শুরু করছি। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, মানবদেহের প্রতিরক্ষা, অধ্যায় হচ্ছে 10। চলো আজকে আমরা অ্যান্টিবডির গঠন, কার্যাবলী এবং প্রকারভেদ নিয়ে কিছু আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে একটু খেয়াল করবে এবং যে চিত্রগুলি আছে, বিশেষ করে চিত্রগুলি একটু খেয়াল করবে, তাহলেই তোমাদের মুখস্থ হয়ে আসবে মনে করি। তো চলো আমরা আজকে অ্যান্টিবডি নিয়ে আলাপ করি। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে 10ম অধ্যায়ে তোমাদের আছে মানবদেহের প্রতিরক্ষা, ইমিউনিটি। ইমিউনিটি যার মাধ্যমে হয় সেটা হলো ইমিউন সিস্টেম। আমরা আজকে ইমিউন সিস্টেম নিয়ে একটু কথা বলবো, তারপরে অ্যান্টিবডির গঠন এবং এর কার্যাবলী এবং প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। দেখো চিত্রটা দেখো, আমি যা বলছিলাম তোমরা চিত্রের দিকে একটু খেয়াল করো। ইমিউন সিস্টেম, এটা মানব দেহের একটা ছবি। আমাদের দেহে বিভিন্ন জায়গায় দেখো কিছু অংশ আছে, যেমন ধরো টনসিল, এডিনয়েডস বলা হয় এটাকে, থাইমাস গ্ল্যান্ড, লিম্ফ নোডস, এগুলো লিম্ফ নোডস, অ্যাপেন্ডিক্স, স্প্লিন, যেটাকে প্লিহা বলা হয়, বোন মেরো, আমাদের যে হাড় আছে পায়ের যে হাড় সেটাকে বলছে পিয়ার্স পার্ট, প্রজাতন্ত্রে এগুলি পাওয়া যায়। আরো অনেক সিস্টেম আছে, ত্বক আছে, হৃৎপিণ্ডে আছে, হৃৎপিণ্ডে কিছু কিছু কোষ আছে, সেগুলি ইমিউন সিস্টেমের অংশ। আমরা চলে যাই অনাক্রমক প্রতিক্রিয়া। এটা জিনিসটা কি? অনাক্রমক প্রতিক্রিয়া বলতে প্রতি উদ্দীপকের উদ্দীপনার ফলশ্রুতিতে দেহের অনাক্রমতন্ত্র বা ইমিউন সিস্টেম, যেটা বলছিলাম একটু আগে দেখালাম, সেটা কর্তৃক সৃষ্ট প্রতিক্রিয়াকে বোঝায়। প্রতি উদ্দীপক রোগ সৃষ্টিকারী জীবাণু যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস হলে অনাক্রমক প্রতিক্রিয়াটি ওইগুলি থেকে দেহকে প্রতিরক্ষা করে তথা অনাক্রমতা দান করে। অনাক্রমক প্রতিক্রিয়াতে মূল ভূমিকা পালনকারী কোষগুলি হচ্ছে দেখো টি কোষ, বি কোষ। এগুলো হচ্ছে এক ধরনের লসিকা কোষ এবং বৃহৎ ভক্ষক কোষ বা ম্যাক্রোফাজ, অনেকে ফেজ বলে, ম্যাক্রোফাজ। এটা কি এক ধরনের শ্বেত রক্তকণিকা। এই কোষগুলি লিম্ফোকাইন বা লসিকা পদার্থ নিঃসরণ করে, যা অন্যান্য কোষের কর্মকাণ্ডকে প্রভাবিত করে। বি কোষগুলি পরিপক্কতা লাভ করে অ্যান্টিবডি, আজকে আমি অ্যান্টিবডি নিয়ে আলাপ করব, অ্যান্টিবডি বা প্রতিবস্তু, অ্যান্টিবডির একটা নাম ইমিউনোগ্লোবিন উৎপাদন করে, যা প্রতি উদ্দীপকগুলির উপর ক্রিয়াশীল হয়। একই সময়ে বৃহৎ ভক্ষক কোষগুলি প্রতি উদ্দীপকগুলিকে বিশ্লেষণ করে অনাক্রমতাকারক একক তৈরি করে, যেগুলি বি লসিকা কোষগুলিকে বহু সংখ্যক প্রতিবস্তু বা অ্যান্টিবডি ক্ষরণকারী প্লাজমা কোষে রূপান্তরিত হতে উদ্দীপ্ত করে। এছাড়া এগুলি এই কোষগুলিকে লসিকা পদার্থ মিশ্রণে উদ্দীপ্ত করে। এছাড়া
সম্পূরক ব্যবস্থা, যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম বলে, রক্ত রসস্থিত স্বাভাবিক কিছু প্রোটিনের দল আছে যেগুলি অনাক্রমক প্রতিক্রিয়াটির শক্তি বৃদ্ধি করে। প্রতি উদ্দীপক প্রতি বস্তু আন্তঃক্রিয়ার ফলাফলস্বরূপ এই সম্পূরক ব্যবস্থাটি সক্রিয় হয়। আমরা এখন অ্যান্টিবডির মেইন সংজ্ঞা চলে যাই। এখানে সম্পূর্ণ সংজ্ঞাটাই আছে। অ্যান্টিবডি বা প্রতিরক্ষিকা, এটা ইংরেজি ভাষায় বলা হয় অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন, প্রতিরক্ষা গটিকা বাংলায় বলে। এটা হলো দেহে বহিরাগত পদার্থের বা প্রতিরক্ষা উদ্দীপকের উপস্থিতির প্রত্যুত্তর হিসাবে দেহের অনাক্রম্যতন্ত্র বা ইমিউন সিস্টেম কর্তৃক উৎপন্ন এক ধরনের ইংরেজি ওয়াই আকৃতির প্রতিরক্ষামূলক প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে আমরা কি বললাম? অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। এটা দেখতে কেমন? প্রতিরক্ষা গটিকাও বলা হয়। কার বিরুদ্ধে কাজ করে? অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। কে কাজ করে? অনাক্রমক তন্ত্র থেকেই কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন হয়, যার সেখান থেকেই অ্যান্টিজেনের উপরে কাজ করবে। অ্যান্টিবডি গুলো দেখতে কেমন? ইংরেজি ওয়াই আকৃতি, বলতির মতো দেখতে, ওয়াই আকৃতি। এই হচ্ছে অ্যান্টিবডির সংজ্ঞা। আমরা একটু ছবিতে যাই, আমরা একটা গ্ল্যান্স বোঝার চেষ্টা করি কিভাবে অ্যান্টিবডি উৎপন্ন হয়। দেখো, স্টেম সেল নির্দিষ্ট যে সেলগুলো থেকে ওই জাতীয় অঙ্গগুলি উৎপন্ন হয়। তোমরা ভ্রূণীয় একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম কিন্তু স্টেম সেল থেকে হয়। অর্থাৎ নির্দিষ্ট স্টেম সেল আছে প্রত্যেকটা অঙ্গের জন্য। এই স্টেম সেল থেকে দেখো বন মেরু, অস্থিমজ্জা যেটাকে বলা হয়, আর একটা কি থাইমাস গ্ল্যান্ড, এটা এই পাশে থাইমাস গ্ল্যান্ড উৎপন্ন হয়। এটা হচ্ছে ইমিউন সিস্টেমের বলি। কিন্তু বন মেরু থেকে দেখো বি সেল উৎপন্ন হয়। বি সেল গুলি দেখো বিভাজিত হয়। কার মাধ্যমে বিভাজিত হয়? থাইমাস গ্ল্যান্ড থেকে যে টি কোষগুলো উৎপন্ন হয়, দেখো টি সেল। টি সেল গুলা দেখো উদ্দীপ্ত করে বি সেল। টি সেলের ভিতরে যে অ্যান্টিজেন গুলো আছে সেগুলি মুক্ত হয় এবং উদ্দীপ্ত হওয়ার পরে বি কোষগুলো বিভাজিত হয়। এই দেখো বিভাজিত হচ্ছে। বিভাজিত হওয়ার পরে তার এই কোষগুলা বাইরের দিকে অ্যান্টিবডিগুলা উৎপন্ন হয় এবং প্রচুর সংখ্যক দেখো ক্লোনিং হয়। এবং অ্যান্টিবডি তৈরির আগের কিছু মুহূর্ত আছে। প্লাজমা সেল, দেখো প্লাজমা সেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্লাজমা সেল থেকে কিন্তু প্রচুর পরিমাণ বিলিয়ন বিলিয়ন অ্যান্টিবডি উৎপন্ন হয়। এটা হচ্ছে উৎপত্তি, কিভাবে অ্যান্টিবডি তৈরি হয়। মনে রাখবা, বি সেল থেকে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়, টি সেল থেকে কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন হয় না। টি সেল কি করে? বি সেলকে বিভাজনে উদ্দীপ্ত করে, এটা মনে রাখবে। অ্যান্টিবডিকে ইমিউনোগ্লোবুলিন বলার কারণ, অ্যান্টিবডি রাসায়নিক দিক থেকে প্লাজমা প্রোটিনের অন্তর্গত গ্লোবিউলিন প্রোটিন দ্বারা গঠিত, তাই অ্যান্টিবডিকে ইমিউনোগ্লোবুলিন বলা হয়। অ্যান্টিবডির উৎপাদন, মানুষের অস্থিমজ্জায় উৎপন্ন বি লিম্ফোসাইট দেহের বিভিন্ন লিম্ফয়েড অঙ্গে, প্লীহা, লসিকা পর্ব এসব জায়গায় অবস্থান করে। লিম্ফয়েড অঙ্গে থাকাকালীন দেহে অনুপ্রবেশকারী অ্যান্টিজেনের উপস্থিতিতে বি লিম্ফোসাইট বিভাজিত ও পরিবর্তিত হয়ে প্লাজমা কোষ গঠন করে। প্লাজমা কোষগুলি আকারে বড় হয়ে অ্যান্টিবডি উৎপন্ন করে। আমি আগে বলেছিলাম যে প্লাজমা কোষগুলি বি সেল থেকে উৎপন্ন হবে, বি সেল থেকে উৎপন্ন হয়ে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডির অবস্থান প্রধানত রক্তরস, সিরাম, লসিকা ইত্যাদিতে থাকে। এছাড়া মাতৃদুগ্ধ, লালারস হবে, এটা লালারস, অশ্রু, মিউকাস ইত্যাদিতেও অ্যান্টিবডি থাকে। আমরা গঠনে চলে যাই। স্ট্রাকচার অফ অ্যান্টিবডি অর ইমিউনোগ্লোবুলিন। সকল প্রকার অ্যান্টিবডি একটি সাধারণ গঠন লক্ষ্য করা যায়। আমি একটু করে ছবিতে দেখাবো। গাঠনিক অংশগুলি নির্মূলক। এক নম্বর দেখো হালকা চেইন ও ভারী চেইন, এটা কিন্তু লাইট অ্যান্ড হেভি চেইন।
প্রতিটি অ্যান্টিবডি প্রধানত 4টি পলিপেপটাইড চেইন দ্বারা গঠিত। এদের মধ্যে 2টি দৈর্ঘ্যে ছোট, যাদের প্রতিটিতে প্রায় 200 থেকে 220টি অ্যামাইনো অ্যাসিড থাকে, ও অপর 2টি আকারে বড়, যাদের প্রতিটিতে প্রায় 400 থেকে 450টি অ্যামাইনো অ্যাসিড থাকে, অর্থাৎ ডাবল। ছোট পলিপেপটাইড চেইন দুটিকে হালকা চেইন ও বড় পলিপেপটাইড চেইন দুটিকে ভারী চেইন নামে অভিহিত করা হয়। হালকা ও ভারী চেইনের ওজন যথাক্রমে 23 কিলো ডাল্টন আর 50 থেকে 70 কিলো ডাল্টন। অর্থাৎ হালকা এবং ভারী চেইনের ওজন এখন যথাক্রমে বলা আছে, অর্থাৎ হালকা হচ্ছে 23, ভারী হচ্ছে 50 থেকে 70 কিলো ডাল্টন। এটা একক। কোনো কোনো অ্যান্টিবডির 4টি বেশি পলিপেপটাইড শৃঙ্খলও থাকতে পারে, তবে প্রতিটি ক্ষেত্রেই ভারী চেইনের প্রান্তে একটি হালকা চেইন সমান্তরালভাবে অবস্থান করে। খেয়াল করে দেখো, সমান্তরালভাবে অবস্থান করে এবং এভাবে প্রান্তদেশে অন্তত 2টি হালকা ও ভারী উভয় ধরনের জোড়া স্থির হয়। ছবিতে দেখো, এই যে গোলাপি রঙের দেখো, এটা একটা চেইন, লম্বা চেইন, এটা বলা হয় ভারী চেইন। আর এই দেখো সবুজ অংশটা, এটা হচ্ছে হালকা চেইন, সমান্তরালভাবে অবস্থান করলো। ভারী চেইন 400 থেকে 420টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। হালকা চেইন 200 থেকে 210টি এরকম বা 220টি হালকা চেইন অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের একটা শৃঙ্খল প্রতিটা চেইনে অবস্থান করে। দেখো, এই ভারী চেইনে 2টা অংশে বিভক্ত। এটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ পরিবর্তনশীল অঞ্চল, ভেরিয়েবল রিজন। একটু গাঢ় গোলাপি কালারটা দেখো, এই অংশটা। আর এই অংশটাকে বলা হয় কনস্টেবল চেইন বা সি দিয়ে উল্লেখ করা হয়। হালকা চেইন 2টা ভাগে বিভক্ত, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। দেখতে কিন্তু দেখো ওয়াই আকৃতি। এটা হচ্ছে স্বাভাবিক একটি অ্যান্টিবডি, বাইরে থেকে একটা গ্লাস দেখতে এরকম গঠন। আমরা একটু ভিতরের দিকে চলে যাই। ডাইসালফাইড বন্ধন, ছবিটা থেকে খেয়াল করো। 2টি ভারী চেইন পরস্পরের সাথে 2টি সমান্তরাল ডাইসালফাইড বন্ধনী এসএস দেখো, এই যে এসএস বন্ধনী দ্বারা যুক্ত থাকে এবং ওয়াই আকৃতি ধারণ করে। প্রতিটি ভারী চেইনে বাঁকা প্রান্তে একটি হালকা চেইন সমান্তরালভাবে অবস্থান করে এবং পরস্পরের সাথে ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এফসি অঞ্চল, এফএফজি অঞ্চল, এফসি অ্যান্ড এফএবি রিজিয়ন। ওয়াই আকৃতির অ্যান্টিবডি দীর্ঘ দণ্ডাকৃতির অংশটি কেবল ভারী পলিপেপটাইড শৃঙ্খলের স্থায়ী অংশ দ্বারা গঠিত, একে এফসি অঞ্চল বলে। অপরদিকে ওয়াইয়ের প্রসারিত 2 বাহু হালকা ও ভারী উভয় ধরনের শৃঙ্খল দ্বারা গঠিত, এদেরকে এফএবি অঞ্চল বলা হয়, প্রেগন্যান্ট অ্যান্টিবডি। দেখো, এই হচ্ছে ওয়াই আকৃতির গঠন। এটা হচ্ছে ভারী চেইন বা এটাকে স্থায়ী অঞ্চল বলা হয়। এটাকে এইটার বাইরে দিয়ে কিন্তু কার্বোহাইড্রেট দ্রব্য থাকতে পারে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের সাথে কার্বোহাইড্রেট দ্রব্য সংযোগ থাকতে পারে। উপরে দেখো, এই অংশটা পরিবর্তনশীল অঞ্চল, এই যেটা হালকা চেইনে পরিবর্তনশীল অঞ্চল, এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। ডাইসালফাইড বন্ধন দেখো, তারা এটা সংযুক্ত থাকে। পরিবর্তনশীল অঞ্চলে ঠিক এই পাশে দেখো অ্যান্টিজেনের এপিটোপ অঞ্চল, এই দেখো একটা অ্যান্টিজেন এপিটোপ অঞ্চল, এটা বলে এপিটোপ অঞ্চল, আর এটা বলা হয় প্যারাটোপ। অ্যান্টিবডি প্যারাটোপ, অ্যান্টিজেনে এপিটোপ। এখানে অ্যান্টিজেনগুলা অ্যান্টিবডির সাথে সংবদ্ধ হয়। তার মানে একটা অ্যান্টিবডি 2টা অ্যান্টিজেনকে সংবন্ধন করতে পারে। আমরা একটু পরের ছবিতে যাই। তার আগে একটু কথা বলে নিই স্থায়ী পরিবর্তনশীল অঞ্চল নিয়ে যা বলছিলাম। প্রতিটি ভারী এবং হালকা চেইনে 2টি অংশ থাকে, একটি অপরিবর্তনশীল অংশ এবং অপরটি হচ্ছে পরিবর্তনশীল অংশ।
অপরিবর্তনশীল অংশকে ধ্রুবক বা স্থায়ী অঞ্চল বলা হয়, যা বুঝলাম কনস্ট্যান্ট, সি দিয়ে লেখা এখানে দেখবা ছবিতে, কারণ সকল অ্যান্টিবডির এই অংশটি একই রকম থাকে। পরিবর্তনশীল বা ভেরিয়েবল অঞ্চল বিভিন্ন প্রকার অ্যান্টিবডির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, আর এই অংশেই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির সংযুক্তি ঘটে। পরিবর্তনশীল অংশকে অ্যান্টিজেন ধরার জন্য তার আকৃতির পরিবর্তন ঘটাতে হয় বলে অ্যামিনো অ্যাসিড ক্রমে পরিবর্তন হয়। ভারী ও হালকা শৃঙ্খল উভয়ই পরিবর্তনশীল অঞ্চল হিসাবে অংশগ্রহণ করে থাকে। অ্যান্টিজেন ধরার এই অংশটির নাম হচ্ছে প্যারাটপ। আমি আগেই বলেছি যে এপিটপ, প্যারাটপ। আর অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি প্যারাটপ অঞ্চলের সাথে যুক্ত হয় তাকে এপিটপ বলা হয়। তাহলে কি প্যারাটপ এবং এপিটপ তালা চাবির মতো কাজ করে। এখানে অ্যান্টিবডি প্যারাটপ অঞ্চলটিকে তালা এবং অ্যান্টিজেনের এপিটপ অঞ্চলটি চাবির সাথে তুলনা করা হয়। প্যারাটপে অ্যামিনো অ্যাসিডের জৈব-চৌম্বকীয় সন্নিবেশন বা র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট বা ভেরিয়েবল ডাইভার্সিটি জয়েনিং, এইভাবে রিকম্বিনেশনের ফলে প্রায় 100 মিলিয়ন, চিন্তা করো 100 মিলিয়ন বা 10 কোটি অ্যান্টিবডি সৃষ্টি হতে পারে। কবজা অঞ্চল, হিন্স রিজিয়ন, প্রতিটি ভারী চেনে একটি নমনীয় কবজা অঞ্চল রয়ে আছে, যার জন্য অ্যান্টিবডি অণু ওয়াই আকৃতি ধারণ করে। ওয়াই আকৃতির দুই প্রান্তে অবস্থিত একটি করে মোট দুটি প্যারাটপে দুটি অ্যান্টিজেন আটক করা হয়। কবজা অঞ্চলের নমনীয়তার জন্য অ্যান্টিজেনের সাথে সংযুক্তির সময় অ্যান্টিবডি প্রয়োজন মতো আকৃতি পরিবর্তন করতে পারে। আমরা একটা ছবি দিতে যাই, এই দেখো হালকা চেইন, ভারী চেইন, এই যে রাউন্ড করে দেখানো হলো, এটা হচ্ছে হিন্স রিজিয়ন বা কবজা অঞ্চল। দেখো এখানে ডাইসালফাইড বন্ধনীর মাধ্যমে সংযুক্ত, দুর্বল বন্ধনীর মাধ্যমে, এখানে একটু হালকা, যার জন্য চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি। কনস্ট্যান্ট অঞ্চলকে তিনটা ভাগে ভাগ করা হয়। দেখো CH1, CH2, CH3। ভেরিয়েবল অঞ্চলকে কিন্তু আর ভাগ করা হয় না, একটা ভাগই থাকে। অর্থাৎ ভারী চেইনকে, কনস্ট্যান্ট অঞ্চলকে তিনটা ভাগে ভাগ করা হয়, আর হালকা চেইনে কিন্তু একটা ভাগই থাকে। আর এই দেখো অ্যান্টিজেন বাইরে থেকে একটা অ্যান্টিজেনকে সে সংবন্ধন করবে, তাহলে কিসের মাধ্যমে? এই অ্যান্টিজেনের এপিটপ আর অ্যান্টিবডি প্যারাটপ এর মাধ্যমে সংযুক্ত হবে। এটা হচ্ছে একটা চিত্র, আগের চিত্র এই চিত্র একই রকম, শুধুমাত্র ভেরিয়েবল রিজনগুলো একটু দেখানোর জন্য চেষ্টা। আমরা একটু চলে যাই ভূমিকাটা, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডির ভূমিকা। অ্যান্টিবডি দেহের প্রধান সৈনিক বা রক্ষণাবেক্ষণের হাতিয়ার। প্রত্যেকটি মানুষ প্রতিনিয়ত যে অসংখ্য রোগ জীবাণুর সংস্পর্শে আসে, শুধুমাত্র তাদেরকে মোকাবেলা করার জন্য মানুষের রক্তস্রোতে 1 থেকে 2 বিলিয়ন বিভিন্ন ধরনের অ্যান্টিবডি প্রবাহিত হয়। অ্যান্টিবডি এমন এক ধরনের প্রোটিন যার বিশেষ গঠনের কারণে সে বাইরে থেকে দেহে অনুপ্রবেশকারী বস্তু তথা অ্যান্টিজেনকে চিনতে পারে, তাদেরকে দেহ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করতে পারে। অ্যান্টিবডি রক্তের সক্রিয় বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয় এবং দুটি পদ্ধতিতে অ্যান্টিজেনের উপর ক্রিয়া করে। ঠিক দেখো, প্রথমত অ্যান্টিবডি রোগ সৃষ্টিকারী জীবাণুকে শনাক্ত করে এবং জীবাণু ক্রিয়াশীল অংশের সাথে যুক্ত হয়ে তার রোগ সৃষ্টির ক্ষমতা নষ্ট করে দেয়। দ্বিতীয়ত দেখো ঠিক করে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি সংযুক্তির মাধ্যমে এক ধরনের সংকেত সৃষ্টি হয়। উক্ত সংকেত ইমিউন তন্ত্রের অন্যান্য অংশে যেমন ফেগোসাইট, ঘাতক কোষ ও কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয়করণের মাধ্যমে অ্যান্টিজেনকে ধ্বংস করার কাজে নিয়োজিত থাকে। অ্যান্টিবডি প্লাজমা কোষের উৎপন্নের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। দেখো, যেসব অ্যান্টিবডি এক প্রকার প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয় তাদের মনোক্লোনাল অ্যান্টিবডি বলে। আর পলি মানে বহু, মনো মানে এক আর কি, পলিক্লোনাল অ্যান্টিবডি। যেসব অ্যান্টিবডি বহু প্রকার প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয় তাদের পলিক্লোনাল অ্যান্টিবডি বলা হয়। অ্যান্টিবডি কার্যপদ্ধতি এগুলি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। অ্যান্টিবডির প্রতিরক্ষা অত্যন্ত সুনির্দিষ্ট, স্পেসিফিক, সুনির্দিষ্ট। একটি অ্যান্টিবডি ও একটি নির্দিষ্ট অ্যান্টিজেন বা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই শুধুমাত্র কাজ করে থাকে। অর্থাৎ অ্যান্টিবডি
স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে। অ্যান্টিবডি নিম্নলিখিত যে কোনো একটি পদ্ধতির সাহায্যে অনুপ্রবেশকারী জীবাণু বা তার প্রতিবিশকে নিষ্ক্রিয় করতে পারে। কয়েকটা পদ্ধতি আছে দেখো। একটা হচ্ছে দলবদ্ধকরণ বাস্তবিক ভবন, এগ্লুটিনেশন বলা হয় এক্ষেত্রে। এক্ষেত্রে অ্যান্টিবডি একাধিক অ্যান্টিজেন সম্পন্ন জীবাণু অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তাদের দলবদ্ধ করে, এই প্রক্রিয়াকে এগ্লুটিনেশন বলা হয়। যে অ্যান্টিবডি অ্যান্টিজেন যুক্ত কোষগুলোকে দানা বাঁধতে সাহায্য করে তাদের এগ্লুটিনিন বলে। অধঃক্ষেপণ, প্রিসিপিটেশন, এক্ষেত্রে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ালব্ধ পদার্থ অধঃক্ষিপ্ত হয়। যে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে অধঃক্ষিপ্ত করে তাকে প্রেসিপিটিন বলে। অক্সোনাইজেশন, এগ্লুটিনেশনের মাধ্যমে অ্যান্টিবডি অণুজীবগুলির ফেগোসাইটোসিসকে আরও ত্বরান্বিত করে। ফেগোসাইটোসিসের জন্য অণুজীবগুলিকে অ্যান্টিবডি যেভাবে সমর্থ বা যোগ্য করে তোলে তাকে অক্সোনাইজেশন বলে। এর অ্যান্টিবডিকে অক্সোনিন বলে, বিশ্লিষ্ট করেন, লাইসিস বলে। এক্ষেত্রে অ্যান্টিবডি সরাসরি জীবাণুর ঝিল্লিকে আক্রমণ করে এবং তাকে ছিন্ন করে ফেলে। ব্যাকটেরিওলাইসিস, খেয়াল করো, এক্ষেত্রে অ্যান্টিবডি দেহে প্রবেশকারী জীবাণুর কোষকে ধ্বংস করে। সংক্ষেপে অ্যান্টিবডির প্রধান কাজগুলি হচ্ছে, সংক্ষেপে কিছু কাজ দেখানো হলো। দেহে অনুপ্রবেশকৃত ব্যাকটেরিয়া অন্যান্য ক্ষতির উপাদান নষ্ট করতে সহায়তা করে। ব্যাকটেরিয়া নিঃসৃত বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করতে সহায়তা করে। গর্ভকালীন সময়ে অ্যান্টিবডি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে প্রবেশ করে বাচ্চার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিছু কিছু অ্যান্টিবডি সদ্য ভূমিষ্ঠ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিছু অ্যান্টিবডি দেহে ব্যাকটেরিয়া ও ভাইরাসের অনুপ্রবেশে বাধা দান করে। অনেক অ্যান্টিবডি আছে যেগুলি কৃমি ধ্বংস করতে সহায়তা করে। অক্সোনাইজেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংস করে। এরা কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্বুদ্ধ করে। চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো অ্যান্টিজেনের কিভাবে অ্যান্টিবডির সাথে ক্রিয়া করে। অ্যান্টিজেন বাইরে থেকে যখন আসবে, দেখো অ্যান্টিবডির মাধ্যমে প্রশমন হয়। দেখো এই যে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলি প্রশমিত হলো, স্তূপীকরণ একসাথে নিশ্চিত হলো, একসাথে স্তূপীকরণ বলা হয়। অধঃক্ষেপণ, নিচে ফেলানো, অধঃক্ষেপণ, অ্যান্টিজেন অণুগুলি অধঃক্ষিপ্ত হলো। কমপ্লিমেন্ট সিস্টেম, পরিপূরক সিস্টেম বলা হয় যেটাকে, এটার সাথে ওইটা সংযুক্ত হয়ে ওটাকে নষ্ট করে দিবে। আর যেগুলি অধঃক্ষিপ্ত হবে বা স্তূপীকৃত হবে, প্রশমন হবে, এগুলি তোমরা জানো যে ম্যাক্রোফেজ আছে আমাদের দেহে, ম্যাক্রোফেজগুলি ফেগোসাইটোসিস পদ্ধতিতে ভক্ষণ করে ফেলবে। এই হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডির ক্রিয়া পদ্ধতি। কেমোটেক্সিস, দেখো অণুজীবের আক্রমণের ক্ষতিগ্রস্ত রক্তকণিকা, টিস্যু, রক্ত জমাট ও ব্যাকটেরিয়ার নানা রাসায়নিক কারণে উদ্দীপ্ত হয়ে ফেগোসাইটগুলি সেখানে ধাবিত হয়। এইভাবে রাসায়নিক সংবেদের প্রতি সাড়া দেওয়াকে কেমোটেক্সিস বলে। কমপ্লিমেন্ট সিস্টেমের কিছু প্রোটিন ফেগোসাইটকে কেমোটেক্সিসের প্রতি সাড়া দিতে আকৃষ্ট করা। গন্তব্যে পৌঁছে ফেগোসাইট কমপ্লিমেন্টের সহযোগিতায় অনুপ্রবেশকারী ব্যাকটেরিয়া শনাক্ত করতে পারে। এটা একটা পদ্ধতি টেক্সিসের মাধ্যমে যেটা হয়। মাস্ট কোষ ও বেসিফিলের সক্রিয়করণ। কমপ্লিমেন্ট সিস্টেমের কিছু প্রোটিন মাস্ট কোষ ও বেসিফিলকে আশপাশের তরলে হিস্টামিন, হেপারিন ও অন্যান্য পদার্থ ক্ষরণে উদ্দীপ্ত করে। ফলে স্থানীয় রক্ত প্রবাহ, টিস্যুর তরল পদার্থ, প্লাজমা প্রোটিনের প্রবেশ এবং স্থানীয় টিস্যুর বিক্রিয়া বেড়ে যায়। এসব কারণে সৃষ্ট প্রদাহ সারা যেমন নিশ্চল ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। সংক্রমণের বিস্তার প্রতিরোধ কিভাবে করে দেখো। কিছু অ্যান্টিবডি, বিশেষ করে আইজিই, আমরা একটু পরে অ্যান্টিবডির প্রকারভেদ বলছি। আইজিই প্রদাহ বা সারা বিষয়টি ত্বরান্বিত করে। যে কোনো ক্ষতস্থানে প্রদাহের যে 4টি মৌলিক ও ধারাবাহিক বাহ্যিক লক্ষণ প্রকাশিত হয় তা হচ্ছে ক্ষতস্থানটি লাল হয়ে যাবে, জায়গাটি গরম হয়, ফুলে যায়, সবশেষে ব্যথা প্রকাশ ঘটায়। প্রদাহের কারণে ক্ষতস্থানে এমনভাবে পরিবর্তন ঘটে যার ফলে বহিরাগত জীবাণু আর ছড়াতে পারে না। এইভাবে মাস্ট কোষ ও বেসিফিলের কারণে প্রদাহ সৃষ্টি হয়ে সংক্রমণের বিস্তার রুদ্ধ করে দেয়। অ্যান্টিবডির প্রকারভেদ আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি। দেখো টাইপস অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডির বিদ্যমান ভারী শৃঙ্খল অনুযায়ী এটাকে 5টি ভাগে ভাগ করা হয়। গামা, আলফা, মিউ, ইপসিলন, ডেল্টা।
এই 5 ধরনের বাড়ি সিম্পল বিশিষ্ট অ্যান্টিজেনগুলি যথাক্রমে 5টি শ্রেণীতে বিভক্ত। তোমরা মনে রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারো। গেইন, GAMET, হ্যাঁ, জিতে হয় গামা, এতে আলফা, এন নিউ, ই ইপসিলন, ডি হচ্ছে ডেল্টা। এটা মনে রাখলে তাহলে সিরিয়ালি লিখতে পারবে। ইমিউনোগ্লোবিন জি 1 নম্বরটা 5টা ভাগে ভাগ করা হয়, তার ভিতরে 1 নম্বরটা। দেহের মোট ইমিউনোগ্লোবিনের 75% হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। এটি কোথায় থাকে দেখো, এটি রক্ত, লসিকা, অন্ত্র এবং টিস্যু তরলে বিস্তৃত থাকে। এরা কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে ও অনেক বিষাক্ত পদার্থ অপসারিত করে। এরা অমরা প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণ দেহে অর্জিত প্রতিরক্ষাকে বাহিত করে। ইমিউনোগ্লোবিউলিন এ দেহের মোট ইমিউনোগ্লোবিনের 15%। এই ধরনের অ্যান্টিবডি মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে, যেমন পরিপাক, জনন ও শ্বসন তন্ত্রে বিস্তৃত হয়। মায়ের দুধের মাধ্যমে এটি শিশুদের স্থানান্তরিত হয়। ইমিউনোগ্লোবিউলিন ডি দেহের মোট ইমিউনোগ্লোবিনের 1% বা 1% এর কম সংখ্যক থাকে। এটি রক্ত, লসিকা ও লিম্ফোসাইট বি কোষে পাওয়া যায়। এটি বি কোষকে সক্রিয় করে। ইমিউনোগ্লোবিউলিন ই দেহের মোট ইমিউনোগ্লোবিনের 0.1, খুব কম, এটি দুর্লভ। এটি বি কোষ, মাস্ট কোষ ও বেসোফিলে পাওয়া যায়। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে এটি প্রদাহ সারা সক্রিয় করে। বিভিন্ন অ্যালার্জিকে সারা দানে, যেমন ধরো সন্ধিবাতে এই অ্যান্টিবডির ভূমিকা বেশ নেতিবাচক প্রমাণিত হয়েছে। ইমিউনোগ্লোবিউলিন এম দেহের মোট ইমিউনোগ্লোবিনের 5 থেকে 10%। আমাদের রক্ত গ্রুপ আছে জানো তোমরা, এবিও রক্ত গ্রুপ। এই এবিও রক্ত গ্রুপের অ্যান্টিবডি এই ধরনের, এটি রক্ত লসিকায় পাওয়া যায়। এরা কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে অধিকাংশই ব্যাকটেরিয়া ও কিছু ভাইরাসের বিরুদ্ধে স্পেসিফিক ইমিউন সাড়া দেওয়ার ক্ষেত্রে আইজিজি এবং আইজিএন একত্রে কাজ করে। আমরা আলোচনা শেষের দিকে চলে আসলাম। দেহের প্রতিরক্ষা স্মৃতি কোষের ভূমিকা। আমাদের দেহে কিছু স্মৃতি কোষ রয়েছে যা দেহে ক্ষতিকারক জীবাণুদের প্রকৃতি মনে রাখে। পরবর্তীতে এই জীবাণু আমাদেরকে আক্রমণ করলে তাদেরকে প্রতিহত করতে পারে। ফলে দেখা যায় কোনো কোনো রোগ মানুষের দেহে জীবনে মাত্র একবার হয়, এই রোগ দ্বিতীয়বার আর হয় না। আমাদের দেহের স্মৃতি কোষগুলি লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা। আবার এই লিম্ফোসাইট 2 ধরনের, যথা হচ্ছে টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। আগে আলোচনা করেছি এগুলা। এই লিম্ফোসাইটগুলো আমাদের দেহের অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয়। টি লিম্ফোসাইট আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে এবং জীবাণুকে সরাসরি আক্রমণ করে ধ্বংস করে দেয়। অপরদিকে বি লিম্ফোসাইট জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে জীবাণুকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে। আমরা একটা চার্টে চলে যাই, তারপর একটা ভিডিও দেখাবো, দেখি আমি ক্লাস শেষ করে দেবো। অ্যান্টিজেন দেখো কিভাবে কাজ করে। ফেগোসাইটোসিসের মাধ্যমে ম্যাক্রোফেজ গুলি অ্যান্টিজেনকে ফেগোসাইটোসিসগুলিকে ভক্ষণ করে ফেলে। আবার হেল্পার কোষ এর সাথে সংযুক্ত হয়। হেল্পার কোষগুলা স্মৃতি হেল্পার কোষ তৈরি করে কোষ বিভাজনের মাধ্যমে। হেল্পার টি কোষগুলা আর উৎপন্ন হয় কার্যকর হেল্পার টি কোষ। তাহলে হেল্পার টি কোষ 2 ধরনের কোষ তৈরি করে, একটা হচ্ছে কার্যকর হেল্পার টি কোষ আর হচ্ছে স্মৃতি হেল্পার টি কোষ। কার্যকর হেল্পার কোষ দুই দিকে দেখো সক্রিয় করে, 2টা কোষকে সক্রিয় করে। একটা হচ্ছে অনভিজ্ঞ বি কোষকে সক্রিয় করে, আর অনভিজ্ঞ সাইটোটক্সিন টি কোষকে সক্রিয় করে। মনে রাখবা টি কোষ এটা থাইমাস গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়, আর বি কোষ বোনস মেরু অর্থাৎ অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। তাহলে সক্রিয় করা মানে হচ্ছে কোষ বিভাজন হবে, অর্থাৎ অনভিজ্ঞ বি কোষ বিভাজিত হয়ে প্লাজমা কোষ এবং সিটিক বি কোষ তৈরি করবে। এই প্লাজমা কোষ থেকেই অ্যান্টিবডি তৈরি হবে এবং টার্গেট পূরণ করবে। পাশাপাশি দেখো অনভিজ্ঞ সাইটোটক্সিন টি কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে স্মৃতি সাইটোটক্সিন টি কোষ তৈরি হবে এবং কার্যকর সাইটোটক্সিন টি কোষ তৈরি হবে। পরবর্তী সময়ে তার টার্গেট পূরণ করবে। ঠিক এইভাবে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিজেন অ্যান্টিবডির মাধ্যমে এবার সংযুক্ত হবে এবং জীবাণুগুলি ধ্বংস হবে। আমরা এখন একটু ভিডিওতে চলে যাই যে কীভাবে সংগঠিত হয় এই কাজগুলি। দেখো প্যাথোজেন, এই যে হচ্ছে অ্যান্টিজেন প্রবেশ করলো দেহে,
ম্যাক্রোফেজ, এই কোষটা ম্যাক্রোফেজ, দেখো ম্যাক্রোফেজ ভক্ষণ করলো এবং এর অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে যায়। আরেকটা কথা, প্রত্যেকটা ম্যাক্রোফেজের বাইরের যে আবরণের বাইরের দিকে অ্যান্টিজেন সংবন্ধন করবে, অর্থাৎ এক ধরনের প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনের বাইরের দিকে অ্যান্টিজেনগুলোকে সংবন্ধন করে রেখে দিবে। এটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সংক্ষেপে APS-CS বলা হয়। এটা দেখো টি হেল্পার সেল, যা বলছিলাম যে টি হেল্পার সেল এটার সাথে সংযুক্ত হয়ে ম্যাক্রোফেজের ভিতর যে অ্যান্টিবডি তোমরা জানো, তার মাধ্যমে যে সক্রিয় হবে, সক্রিয় মাধ্যমে এক ধরনের ইন্টারলিউকিন পদার্থ নিশ্চিত করবে। কোথায় নিশ্চিত করবে? টি হেল্পার সেল উদ্দীপ্ত করার জন্য সে ইন্টারলিউকিন 2 নিশ্চিত করবে। নিশ্চিত করে এই সংকেতটা সে দেখো বি কোষ এবং টি কোষকে পাঠাবে, উদ্দীপ্ত করবে। এরা পরবর্তী সময় বিভাজিত হবে। এটা হলো সাইটোক্সিন টি সেল, এটা হচ্ছে বি সেল। এগুলো দেখো সংকেতগুলি আসছে। এখন আসো আমরা পরবর্তী একটা ছবিতে চলে যাই। এর কথা আছে সাইটোক্সিন টি সেল কিন্তু বি সেল এবং বি সেল এগুলো বিভাজিত হয়। আমি বুঝিয়েছি যে বিভাজিত হয়। আরেকটা সেল আছে নর্মাল সেল, সাধারণ সেলগুলি, এর মাধ্যমে দেখো অ্যান্টিজিন ফেগোসাইটোসিস পদ্ধতিতে ঢুকে গেল এবং যদি বললাম বাইরের পর্দায় সে একটা প্রোটিনের মাধ্যমে সংযুক্ত থাকবে অ্যান্টিজেনগুলো। এটার সাথে সংযুক্ত হবে সাইটোটক্সিন টি সেল। টি সেল যখন সংযুক্ত হয়ে ওই ফেগোসাইটোসিস পদ্ধতিতে যে অ্যান্টিজেনগুলো ভিতরে ঢুকে গেল, তার মাধ্যমে ওই জীবাণুগুলা ধ্বংস হবে। দেখো কিভাবে সংযুক্ত হয়। এই দেখো এখানে ভিতরে অনেক অ্যান্টিজেন রয়ে গেছে, বাইরে একটা অ্যান্টিজেন সংযুক্ত হবে এবং সংযুক্ত হয়ে এক প্রকার পদার্থ নিশ্চিত হবে। পদার্থ নিশ্চিত হয়ে এই দেখো ভিতরে যে অ্যান্টিজেনগুলা নষ্ট করে ফেলবে। এইভাবে দেখো অ্যান্টিজেনগুলা ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর আরেকটা কথা বলি, তোমরা বি সেল জানো যে এটা বিভাজিত হয়, কারণ অ্যান্টিবডি কিন্তু বি সেল থেকে উৎপন্ন হয়। বি সেল বিভাজিত হবে দেখো কার মাধ্যমে? এর মাধ্যমে। ও উদ্দীপ্ত করবে এবং দেখো ও বিভাজিত হবে। দেখো এই যে বিভাজিত হলো, প্লাজমা সেল তৈরি করবে। প্লাজমা সেল দেখো আবার বিভাজিত হলো। এইভাবে প্রচুর সংখ্যক প্লাজমা সেল তৈরি হবে এবং প্রত্যেকটা প্লাজমা সেলের বাইরে দেখো অ্যান্টিবডিগুলি দেখো প্রচুর সংখ্যায় দেখো উৎপন্ন হচ্ছে অ্যান্টিবডি। ওয়াই আকৃতির দেখো অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলা উৎপন্ন হওয়ার ফলে অ্যান্টিজেন সংবর্ধন হবে। এই দেখো অ্যান্টিজেন বাইরে যে লাল গোলাপি যে দেখো অংশটা, দেখো অ্যান্টিবডিগুলি অ্যান্টিজেনের সাথে সংবর্ধন হচ্ছে। তারপরে শেষ পর্বে এই কোষগুলোর মাধ্যমে ফেগোসাইটোসিস কোষের মাধ্যমে দেখো ফেগোসাইটোসিস পদ্ধতিতে হবে, খেয়ে ফেলবে থাকে। তো বি সেলগুলোর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সিটি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পরবর্তী সময় যদি অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে, তখন এটা মেমোরি সেল হিসাবে কাজ করে বি সেলগুলো, যাতে পরবর্তী সময় ওই একই অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করলে যাতে তার বিরুদ্ধে কাজ করতে পারে। এইভাবে অ্যান্টিবডিগুলি আমাদের দেহে প্রতিনিয়ত কাজ করছে। এ হচ্ছে অ্যান্টিবডির গঠন, কার্যাবলী এবং প্রকারভেদ। তোমরা একটু বই থেকে একটু মিলিয়ে পড়ার চেষ্টা করবা। বিশেষ করে ইমিউন সিস্টেম ইম্পর্টেন্ট। ইমিউন সিস্টেম আরও কিছু অংশ আছে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে ইমিউন সিস্টেমের উপরে কিছু ক্লাস নেওয়ার জন্য। আর আজকের মতো ক্লাস শেষ করছি। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। আমি চেষ্টা করব ইমিউন সিস্টেমের উপরে আরেকটা ক্লাস নেওয়ার জন্য। ততক্ষণে তোমরা ভালো থাকো, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। তোমরা ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।